ওকে, আজকের যে ক্লাসটা করব আমরা সেটা হলো যে অন পেজ অপটিমাইজেশনের ফার্স্ট ক্লাস। অন পেজ অপটিমাইজেশন শুরু করব আমরা। সো অন পেজ অপটিমাইজেশন করার আগে যত কোশ্চেন সব ক্লাসের শেষে। হ্যাঁ, অন পেজ অপটিমাইজেশন করার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো যে ওয়েবসাইট সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে, ওয়েবসাইট ডিজাইন এবং আপনার ডোমেন রেজিস্ট্রেশন, হোস্টিং, এই তিনটা জিনিস আমাদেরকে একটু জানতে হবে যে তিনটার সেতু বন্ধন আমরা কিভাবে করতে পারি। তিনটা মিলে কিন্তু নর্মালি আমাদের একটা ওয়েবসাইট হয়। সো আপনাদের কোশ্চেন আমি নেব সবাই শেষে, বিকজ অফ শুরুতে কোশ্চেন নিলে ক্লাস শেষ করতে পারি না, টপিকস অনেকটা বাদ করে যায়। তো আমি লাস্ট 15 মিনিট সময় দেবো আপনাদের, যত কোশ্চেন তখন করিয়েন। আগে আমাদের যেটা শিডিউল, যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা আগে আমি শেষ করে নিই। তার আচ্ছা, সো আমাদের এই অন পেজ অপটিমাইজেশন শুরু করার আগে যে তিনটা বিষয় জানতে হবে সেটা হলো যে ডোমেইন রেজিস্ট্রেশন বা ডোমেইন, তারপর হলো হোস্টিং, তারপর হলো ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, তো এখন ডোমেইনটা কি? ডোমেইনটা হলো যে নামটা দিয়ে আমরা মূলত আমাদের ওয়েবসাইটের নামকরণ করি। ফর এক্সাম্পল ধরুন www.google.com, www.yahoo.com, এই যে নামটা www.google.com, এটাই হলো আপনার একটা ডোমেইন। এই ডোমেইনটা এক একটা নামের এক একটা ইউনিক থাকে। একই নামের সেকেন্ড কোনো ডোমেইন ক্রিয়েট করা সম্ভব হয় না। এটা ইন্টারন্যাশনালি এটা মনিটরিং করে এবং ইন্টারন্যাশনালি এটা একটা ডেটাবেস আছে, সেই ডেটাবেস একই নামের সেকেন্ড কোনো অপশন নাই আপনার, যেটা আপনি ক্রিয়েট করতে পারেন। www.google.com এই নামে আর ডোমেইন আপনি কিনতেও পারবেন না বা কোনো রেজিস্ট্রেশনও করার কোনো সুযোগ আপনার নাই। সো প্রত্যেকটা নামই একটা ইউনিক নেম, যে ক্ষেত্রে ডোমেইনের ক্ষেত্রে হয়। আচ্ছা, এটা গেল ডোমেইন নেম। এটাকে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, আর এটা ভ্যালিডিটি থাকে 1 বছর। 1 বছর পর্যন্ত এটা আপনার হয়ে থাকবে। এরপর যদি 1 বছর শেষ হওয়ার আগে যদি আপনি এটাকে রিনিউ করেন, তো সেক্ষেত্রে আপনার আবার আপনি এটা স্বত্বাধিকারী থাকবেন। আর যদি এটা রিনিউ না করেন, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটা টাইম দিবে যে 1 মাস বা 2 মাস বা 3 মাস পর্যন্ত হয়তো আপনার জন্য ওয়েট করবে। এরপরেও যদি আপনি এটা রিনিউ না করেন, তখন আপনাকে তারা এটাকে আরেকজনের জন্য এই সেম নেমটা উন্মুক্ত করে দিবে। এটাই হলো ডোমেইনের বেসিক্যালি আপনার বিষয়। আর হোস্টিংটা কি? তাহলে হোস্টিংটা হলো যে আপনি যখন একটা ডোমেইন রেজিস্ট্রেশন করবেন, তার মানে আপনি কি দাঁড়ালো যে একটা নামকে নিবন্ধন করছেন মাত্র। এখন এই নেমটা নিবন্ধন করলেই তো আপনাকে কাজ শেষ না। এখানে আপনার যখন একটা ওয়েব ডিজাইন করা হয়, সেই ওয়েবসাইটটার ভিতরে অনেক ধরনের কন্টেন্ট থাকে, অনেক ধরনের পিকচার থাকে, ছবি থাকে, লেখা থাকে, হ্যাঁ, অনেক কিছুই থাকে। তো সেই লেখাগুলা, কন্টেন্টগুলা বা পিকচারগুলা তার জন্য একটা জায়গা দরকার হয়। হ্যাঁ, যে দেখেন এখানে এখানে এই যে পিকচার আছে, বিভিন্ন ধরনের বিষয়গুলো এখানে আছে। এটার জন্য কিন্তু একটা জায়গা আমাদের প্রয়োজন হবে। যেমনটা মোবাইলের মেমোরি কার্ড বা কম্পিউটারের হার্ড ডিস্ক, ঠিক তেমনি অনলাইনেও একটা জায়গা আমাদেরকে পারচেস করতে হয়। আর সেই জায়গাটা বা সেই স্পেসটাকে বলা হয় হোস্টিং। হোস্টিং স্পেস বলে অনেকে, বা কেউ কেউ হোস্টিং বলে। এখন এই নেমটা আলাদা রেজিস্ট্রেশন করে হোস্টিংটা পারচেস করে নামের সাথে আপনার হোস্টিংটাকে একটা কানেকশন তৈরি করে দিতে হয়। কারণ আমি যে হোস্টিং কিনলেই আবার হবে না, সেক্ষেত্রে মানুষ আবার আমার এই ডিজাইনগুলো দেখতে পারবে না। সেটার জন্য আমরা নাম দিয়ে কল করতে হবে। যেমন একটা নিউবর্ন বেবি, তার একটা নাম থাকে, সেই নামে যখন ডাকা হয় তখন কিন্তু সে নামে সাড়া দেয়। অন্য কোনো নাম দিয়ে ডাকলে কিন্তু তাকে সে সাড়া দেবে না। ঠিক তেমনি এই নামটা দিয়ে মূলত আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে কল করব বা ডাকবো, বা এই ওয়েবসাইটের যে ডেটা বা তথ্য বা পিকচার্স যা কিছু আছে সেগুলো আমরা দেখতে পারবো প্রত্যেকে আপনার হোস্টিং স্পেস থেকে আমাকে সিগন্যাল পাঠাবে। তার মানে হলো এই নাম এবং হোস্টিং দুইটার মধ্যে একটা কানেকশন তৈরি করতে হয়। সেটা কানেকশন করার যে টেকনোলজি, সেটাকে বলা হয় ডোমেইন নেম সার্ভার, মানে ডিএনএস সেট আপ করতে হয় আমাদেরকে, যেটাকে সংক্ষেপে বলা হয় ডিএনএস, মানে ডোমেইন নেম সার্ভার। এই ডিএনএস সেট আপের মাধ্যমে আমাদের একটার সাথে, এই নামের সাথে আমাদের হোস্টিং এর আমরা কানেকশন তৈরি করি। এইগুলো ডোমেইন নেম এবং হোস্টিং এর ব্যাপার। এখন আসেন ডিজাইন। ডিজাইন তো সিম্পল, বুঝতেই পারতেছেন যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিছি, টপ হেডার দিছি, লোগো বসাইছি, এখানে একটা মেনু বার বসাইছি, বডি আছে, ফুটার আছে, হেডার আছে, রাইট সাইড বার, লেফট সাইড বার,
এই সবগুলা হলো আরেকটা জিনিস যেগুলো আমাদের কোডিং এর মাধ্যমে, ওয়েব ডিজাইন কোডিং এর মাধ্যমে এই ডিজাইনগুলো আমাদেরকে তৈরি করতে হবে। সেই ডিজাইনটা আমরা কি করব, কোডিংটা আমরা আপলোড করব হোস্টিং এ, হোস্টিং এর সাথে আবার আমাদের নামটা আমরা কানেক্ট করব। তো আমি এখানে তিনটা বিষয়, একটা হলো নাম, আর একটা হোস্টিং, আর একটা হলো ডিজাইন। এই তিনটার সাথে আমাদের ইন্টারনাল লিঙ্ক যদি না হয়, কোনো কারণে যদি একটা বাধাগ্রস্ত হয়, তখন আপনার এই নাম দিয়ে কেউ ডাকলে বা নাম দিয়ে কল করলেও এই আপনার ওয়েবসাইটটা ভিজিবল হবে না। তো এই গেল মোটামুটি ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং এর তিনটা বেসিক কনসেপ্ট। এই তিনটা সম্পর্কে আমাদের আইডিয়া হলো। তো আমরা এখন দেখবো যে হোস্টিং। এখন হোস্টিং এর আবার একটা বিষয় আছে যে হোস্টিং এর কন্ট্রোল প্যানেল বলা হয়, এটাকে আমরা কন্ট্রোল প্যানেল বলে থাকি। যে হোস্টিং এর যে স্পেস আমরা পারচেস করবো, সেই পারচেস করার পরও সেই স্পেসের ভিতরে আমরা কিভাবে ঢুকবো, তারপরে ঢোকার পরে সেই স্পেসের ভিতরে আবার কিভাবে আমাদের এই ওয়েবের ডিজাইনগুলো আমরা আপলোড করবো, হ্যাঁ এগুলো অনেকগুলা এই প্রসিডিউর আছে। সেই প্রসিডিউরগুলোকে আমরা বলা হয় কন্ট্রোল প্যানেলকে লগ ইন করে আমরা এই কার্যকলাপগুলো করি। তার মানে একটা হোস্টিং এর কন্ট্রোল প্যানেল থাকবে ব্যাকএন্ডে, সেই কন্ট্রোল প্যানেলের ইউজার পাসওয়ার্ড থাকবে, আবার সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে এর ভিতরের কোডিংগুলো আমরা দেখতে পারবো। তো আমরা অন পেজ অপটিমাইজেশনে মূলত যেহেতু এই কাজগুলো আমাদেরকে করতে হবে, সেহেতু আমরা কন্ট্রোল প্যানেলের ভিতরে আজকে ঢোকার চেষ্টা করবো, যে কোনো একটা ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলের ভিতরে। আমি একটা কথা বলে রাখি যে সব হোস্টিং এর কন্ট্রোল প্যানেল যে একই রকমের হয় তা কিন্তু নয়। এক এক কন্ট্রোল প্যানেলের গ্রাফিক্যাল ভিউ বা দেখতে এক এক রকমের। তো এখানে আবার হোস্টিং এর মধ্যে দুটো ভাগ আছে। দুই ধরনের হোস্টিং সার্ভার থাকে। একটা সার্ভারকে বলা হয় উইন্ডোজ হোস্টিং সার্ভার। উইন্ডোজ মানে হলো যে আমরা যে অপারেটিং সিস্টেমটি ইউজ করি সেইটা হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 2000, উইন্ডোজ 2007, 13 এরকমের একটা ভার্সন ইউজ করি আমরা। বাট আমাদের যে অপারেটিং সিস্টেমটা মেইনলি বাংলাদেশে বেশিরভাগ মানুষই আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি। তো হোস্টিং এর ক্ষেত্রেও আপনার উইন্ডোজ হোস্টিং আছে, আবার অপারেটিং সিস্টেম আরেকটা অপারেটিং সিস্টেম আছে যেটাকে বলা হয় লিনাক্স অপারেটিং সিস্টেম। তো আমরা বেসিক্যালি নর্মালি 99% মানুষই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি। আবার লিনাক্স অপারেটিং সিস্টেমও আছে, সেটাও কিন্তু ইউজ করা যায়। বাট এই লিনাক্স অপারেটিং সিস্টেম আমরা বাংলাদেশের মানুষ 1% ইউজ করি না, কারণ এটা একটু ডিপ্লোম্যাটিক এবং এটা একটু তুলনামূলকভাবে কঠিন এবং একটু হাই লেভেল অপারেটিং সিস্টেম। মূলত লিনাক্সের অপারেটিং সিস্টেমটা ইউজ করা হয় সার্ভার ওরিয়েন্টেড, বড় বড় কোনো সফটওয়্যার কাজ করার জন্য, বা আমাদের অফিস আদালতের যেসব সার্ভার থাকে সেন্ট্রাল সার্ভারের ক্ষেত্রে যে অপারেটিং সিস্টেম ইউজ করা হয়, সেই সব সেন্ট্রাল সার্ভারের জন্য আমরা মূলত লিনাক্স অপারেটিং সিস্টেমটা বেশি ইউজ করা হয়। আর ইউজাররা অপারেটিং সিস্টেমটাকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বেশি ইউজ করে। তো হোস্টিং এর মধ্যে দুটো ভাগ আছে, একটা হলো উইন্ডোজ হোস্টিং সার্ভার আর একটা হলো লিনাক্স হোস্টিং সার্ভার। তো উইন্ডোজ হোস্টিং সার্ভারের গ্রাফিক্যাল ভিউ এবং কন্ট্রোল প্যানেল দেখতে এক রকমের, আর লিনাক্স হোস্টিং সার্ভারের কন্ট্রোল প্যানেল এবং গ্রাফিক্যাল ভিউ দেখতে একটু ডিফারেন্ট রকমের, বাট কার্যকলাপ অলমোস্ট প্রায় একই রকমের, জাস্ট দেখতে একটু ভিন্নতা আছে। আর ভিতরের নাম টামগুলো একটু সামান্য চেঞ্জেস থাকে একটার সাথে আর একটা, বাট দেখে বোঝা যায় যেটা লিনাক্সের সাথে যে নাম ছিল তার প্যারালালি কাছাকাছি নামই থাকে। তো আমরা যারা কাজ করি ওয়েবের বা ওয়েবসাইটের কাজ করি আমরা, বা কন্ট্রোল প্যানেল নিয়ে কাজ করি, তারা আমরা সহজেই বুঝে যাই যে এটা কোনো ভিন্নতা বেশি না, দেখতে একটু ডিফারেন্ট আর একটু নাম টাম একটু থাকে 19-20 করা থাকে। তো আমরা দুটোই দেখবো, দুটোই আমি আপনাদেরকে জাস্ট দেখাবো, বাট ভিতরের কাজগুলো আসলে একই রকমের কাজ। হয়তো আমি একটা দিয়েই আপনাদেরকে এক্সাম্পল দিব, তো একটা পারলেই আপনারা বেশি পারবেন। আর একটা কথা বলি যে উইন্ডোজ হোস্টিং সার্ভার আসলে মূলত কম ইউজ করা হয়, বেশিরভাগই ইউজ করা হয় লিনাক্স হোস্টিং সার্ভার। তো লিনাক্স হোস্টিং সার্ভার ইউজ করার একটা সুবিধা হলো যেটা ইউজার ফ্রেন্ডলি এবং এটা ইউজেস করে মানুষ বেশি। আর ওয়ার্ল্ডের সবচেয়ে রিনাউন্ড বড় বড় যতগুলো হোস্টিং কোম্পানি আছে তারা বেশিরভাগই আপনাদেরকে বা আমাদেরকে এনকারেজ করে যে লিনাক্স হোস্টিং সার্ভার ইউজ করার জন্য। তো যেহেতু এটাই বেশি, তো আমরা এটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখাবো আমি, বা উইন্ডোজ দিয়েও দেখাতে পারি। লিনাক্স হচ্ছে ফ্রি অপারেটিং সিস্টেম না? হ্যাঁ আছে, আচ্ছা দুইটারই ফ্রি আছে। আচ্ছা, তো আমি প্রথমে আপনাদেরকে একটু লিনাক্স হোস্টিং সার্ভারটা কন্ট্রোল প্যানেলে কিভাবে লগ ইন করতে হয়
সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। সেটার ক্ষেত্রে ফর এক্সাম্পল যে কন্ট্রোল সার্ভারে লগ ইন করতে হলে আপনাকে হ্যাঁ আচ্ছা স্যার, আমাদের কি আপনি ওইটা সিম্পল ওয়েবসাইট বানানো শিখাবেন? না, ওয়েবসাইট বানানোর কোনো কার্যকলাপ তো এখানে নাই। ওয়েবসাইট বানানো কেন শেখা? এসইও এর মধ্যে তো ওয়েবসাইটের কাজ নেই। স্যার, আমরা তাহলে প্র্যাকটিস করবো কিভাবে স্যার? প্র্যাকটিস কেমনে ওয়েবসাইট শিখবেন তাহলে? আর আবার ওয়েবসাইট শিখতে স্যার কতদিন লাগে? আচ্ছা, তো এখন আমি একটু আপনাদের স্ক্রিনটা শেয়ার বন্ধ করে দিচ্ছি, বিকজ অফ আমি একটা কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ড এই করব, সে কারণে। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি একদম নিউ একটা কন্ট্রোল প্যানেল দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। মাত্র আজকে আপনাদের মধ্যে একজন স্টুডেন্ট আমার মাধ্যমে এই ওয়েবসাইটটা তারা পারচেস করাইছে। আজকে দুপুরবেলা এই সার্ভারটা ক্রিয়েট করা হয়েছে, 3টা না 3:30টার দিকে আমি এটা নিউ ক্রিয়েট করছি। তো এই একদম নিউ বর্ন একটা কন্ট্রোল প্যানেল দিয়ে আপনাদের এখানে কেউ আছে হয়তো বা স্টুডেন্ট যিনি এটা মালিক আর কি। তো তার এটাকে দিয়ে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। তো এটা হলো সি প্যানেল, যেটা লেখা আছে সেটা হলো যে লিনাক্স হোস্টিং সার্ভার। আর ডান পাশে একটা দেখতে পাচ্ছেন একই রকমের বাট গ্রাফিক্যাল ভিউটা একটু ডিফারেন্ট, সেটা হলো হোস্টিং উইন্ডোজ হোস্টিং সার্ভার। হ্যাঁ, এটা হলো লিনাক্সেরটা ক্ষেত্রে লেখা থাকবে সি প্যানেলটা লেখা থাকবে, আর যেটা সি প্যানেল লেখা থাকবে না সেটাই বুঝতে হবে এটা উইন্ডোজ সার্ভার। এটা লিনাক্স সার্ভার, এটা উইন্ডোজ সার্ভার। ওকে, এখন এই জায়গাটাতে আমি আসছি কিভাবে, এটা একটা আপনাদের কোশ্চেন, যে এই জায়গাটাতে ইউজার নেম পাসওয়ার্ডটা কিভাবে আমি আনলাম। সেটার ক্ষেত্রে যেটা করবেন, আপনাদের যে ডোমেইন নেমটা থাকবে, এটার ডোমেইন নেম ছিল সি প্যানেল, যেটা কন্ট্রোল প্যানেল মানে কি বলে লিনাক্স হোস্টিং সার্ভার, যেটা যে ডোমেইনটা লেখা থাকবে মানে যেটা হবে আপনার ডোমেইন নেম, সেই ডোমেইন নেমটা টাইপ করতে হবে বিডি, এটার নাম হলো bdigitaltech.com, এর সাথে একটা স্ল্যাশ দিতে হবে, তারপরে সি প্যানেল। এটা টাইপ করে যদি আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পরে আপনার এই লগইন পেজে নিয়ে আসবে। আচ্ছা, তো এই পেজে নিয়ে আসলো আর কি। এখন কিভাবে ঢুকতে হয়, যে কোনো ডোমেইন, আপনার যে ডোমেইন নেমটা থাকবে সেই ডোমেইনের সাথে স্ল্যাশ সি প্যানেল দিয়ে আপনি এই জায়গায় চলে আসতে পারবেন। দোনোটার ক্ষেত্রে উইন্ডোজ কিনা ডোমেন থাকতে হবে স্যার? হ্যাঁ, কিনা ডোমেন থাকতে হবে নিজস্ব নাকি জি ডোমেনটা? হ্যাঁ, পারচেজ করা ডোমেইন হতে হবে। আচ্ছা, তারপরে আপনাকে ইউজার নেম দিতে বলবে, পাসওয়ার্ড দিতে হবে। এটা আমি অলরেডি ইনপুট দিয়ে রাখছি এখানে। এরপরে আপনার লগইন। আমরা কিন্তু লিনাক্স দেখাচ্ছি আগে, দেখুন লিনাক্স কিভাবে সি প্যানেলে কন্ট্রোল প্যানেলে ঢুকতে হয় সেটা। তো এই হলো আমার কন্ট্রোল প্যানেল। এইখান থেকেই মূলত আমাদের ওয়েবসাইটের কি করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। এখানে আপনি আপনার নামে এই যে দেখুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, পছন্দ মতো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ধরুন sifat@bdigitaltech.com, হ্যাঁ, নিজস্ব ডোমেন তৈরি করা যায়, ইমেল আইডি তৈরি করা যায় এখান থেকে। তারপরে এখানে অনেক অপশনস আছে। তো এর মধ্যে উল্লেখযোগ্য অপশনস এর মধ্যে আমাদের যেটা ওয়েবসাইটের ক্ষেত্রে যে প্রয়োজনটা হয়, যে জিনিসটা, সেটা হলো যে আপনার এই যে ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজার পোর্শনটাই আমরা বেশি ইউজ করি। সো এই ফাইল ম্যানেজারের এই পোর্শনটার ভিতরেই আমাদের ওয়েবসাইটের সব ডকুমেন্টস ডিজাইন এটার ভিতরে আপলোড করি আমরা। আর বাকি যেগুলো আছে সেগুলো আমাদের খুব কম ইউজে, আর বিশেষ করে ডাটাবেসটা ইউজ করা হয়। হ্যাঁ, এই যে ডেটাবেস PHP মাই অ্যাডমিন ডেটাবেস, এটাকে ইউজ করা হয় যদি আমাদের ওয়েবসাইটটা ভিতরে কোনো সফটওয়্যার রিলেভেন্ট বা কোনো লজিক থাকে। ফর এক্সাম্পল, যে অনেক সময় ওয়েবসাইটের ভিতরে দেখবেন যে কন্ট্রাক্ট বা টেক্সট মেসেজ বা আপনার কমপ্লেইন করার অপশন থাকে, বা আপনার একটা মেসেজ পাঠানোর অপশনস থাকে।
সেই ক্ষেত্রে আমাদের পিএইচপি মাই অ্যাডমিন থেকে আমাদের ডেটাবেস ক্রিয়েট করে সেই ডেটাবেসের লিংক আমাদের এই ফাইল ম্যানেজারে করে দিতে হয়, যাতে এখান থেকে ডেটাবেসটা কল করে এই ফাইল ম্যানেজারের ভিতরে সে রেজাল্ট পাবলিশ করতে পারে। এগুলো আমাদের এত ডিপলি যাওয়ার দরকার নেই, আমাদের মূলত কাজ হলো এই ফোল্ডারটা নিয়েই। কারণ আমরা কোনো ওয়েবসাইট এখন তৈরি করতেছি না, আমরা একটা তৈরি করা ওয়েবসাইটের উপরে আমরা ছুরি-কাঁচি বসাইয়া এসইওর কাজ করব, সেটার জন্যই আমাদের যতটুকু দরকার ততটুকুই। সেক্ষেত্রে আমাদের শুধু একটা ফোল্ডারই দরকার হবে, এই ফোল্ডারটাই, আর কিচ্ছু ধরার সুযোগ নাই এবং ধরার ঠিকও হবে না। কারণ আপনি কিছুই জানেন না, এখানে অনেক ফাংশন আছে, ফাংশনগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেলে আপনার ওয়েবসাইটে কিন্তু আপনার গ্রাফিক্যাল ভিউ আসবে না, ওয়েবসাইট ওপেন হবে না। এই কারণে এই পোর্শনটা অনেক ভাইটাল একটা ইস্যুস। এক্ষেত্রে কিন্তু আপনার লায়াবিলিটিস নিতে হবে। কোনো কারণে যদি আপনার ভুলের কারণে একটু সমস্যা হয়ে যায়, সেই লায়াবিলিটিস কিন্তু বায়ার আপনার থেকে নিয়ে নেবে, যে বায়ারের কাজ আপনি করবেন, এসইওর কাজ। তো সেই ক্ষেত্রে এটা সতর্কতার সহিত আপনাকে করতে হবে, না জেনে শুনে ঘাটাঘাটি করার এখানে কোনো সুযোগ নেই। ঘাটাঘাটি করতে হলে আপনি নিজেকে আগে নিজের ওয়েবসাইট দিয়ে ঘাটাঘাটি করে 100% কনফিডেন্স নিয়েই আপনার বায়ারের কাজ করতে যেতে হবে। আদারওয়াইজ এখানে কোনো প্র্যাকটিস করার সুযোগ নেই আর বায়ারের ওয়েবসাইটের উপর দিয়ে। তো এই ফাইল ম্যানেজার্স এর ভিতরে আমি এখন ঢুকবো। এই যে ফাইল ম্যানেজার্স এ ঢোকার পর দেখুন নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে। আচ্ছা, নতুন এই ট্যাবটার ভিতরে দেখেন এখানে বাম দিকে কিছু অপশনস আছে। এই অপশনস এর মধ্যে আমাদের কোনো কাজ নেই, কাজ হলো এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, মূলত এই ফোল্ডারটার মধ্যে আমাদের কাজ। এই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এই বাটনটাতে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের এই জায়গাটাতে আমাদের সব ধরনের ফাইলস গুলা কি হবে, চলে আসবে। এখন কথা হলো যে এখানে কিছু নাই কেন। আগে আমি আপনাদের এই ডোমেইনটা একটু ভিজিট করে দেখাই, bdigitech। ডোমেইনটা আমার পছন্দ হয়েছে, সুন্দর ডোমেইন কিনছে। bdigitech দেখছেন এখানে bddigitech না, কিন্তু bdigitech মানে সে একসাথে বিডিও ইউজ করছে আবার bdigitech ইউজ করছে। ভেরি গুড, মানে কনসেপ্টটা সুন্দর। তো আমি এটা যদি ভিজিট করি, দেখবেন ওয়েবসাইটের ভিতরে কোনো কন্টেন্ট নাই, ব্ল্যাঙ্ক। দেখছেন কিচ্ছু নাই, খালি। কেন? স্যার ডোমেইন হোস্টিং কি আপনার কাছ থেকে না ওনার? হ্যাঁ, আমার থেকে নেব। বললাম তো আজকে দুপুরে করছি আর কি, এটাকে মানে ওনাকে রেডি করে দিয়েছি আর কি। আজকে 2টা না 3জনই নিছে, 3টা ডোমেইন আজকে নিল, আপনাদের মধ্যে কে কে জানি। তো এটা কত খরচ পড়ছে টোটাল? এটা বলবো না, লাস্টের দিকে বলবো। এটা বলা হয়েছিল একবার, তারপর আমি বলবো আরেকবার। যাই হোক, তো bdigitech.com দেখেন এটার ভিতরে কিন্তু কিছু আসে নাই। নর্মালি একটা ডোমেইন সার্চ দেওয়ার পরে কিন্তু কিছু না কিছু আসার কথা। কেন আসে নাই? কারণ এই ওয়েবসাইটটার ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং করা হয়েছে, বাট এখনো ওয়েব ডিজাইন করা হয় না। আর সেটা হয় নাই, দ্যাটস ওয়াই আপনার এই কন্ট্রোল প্যানেলের এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে কিন্তু আপনার এখানে কিছু শো করতেছে না, কিছুই নাই। যার কারণে আপনার ওয়েবসাইটও ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই, কোনো কন্টেন্ট নাই। যদি এখানে সে ফাইলসগুলো থাকতো তাহলে ওয়েবসাইটটাও সঠিকভাবে এখানে রান করত। তো যিনি ওয়েবসাইটটা নিয়েছে এখন উনি হয়তো বা ডিজাইন করবে, কাউকে দিয়ে ডিজাইন করাবে, ডিজাইন করাইয়া সেই জিনিসটা এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে এই জায়গাটা তুমি আপলোড করে দিবে। এই হলো কাজ। এখন এই কন্ট্রোল প্যানেলে যখন আপলোড করবে ফাইলসগুলো, মূলত সেই ফাইলসগুলো নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। তো এই গেল সি প্যানেল, মানে আপনার লিনাক্স হোস্টিং এর সি প্যানেল আমি আপনাদের পরিচয় করে দিলাম, যে আপনারা সি প্যানেল, লিনাক্স সি প্যানেলের কোন জায়গায় ঢুকে আপনাদেরকে কাজ করতে হবে সেটা জানার জন্য এই যে এই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এছাড়া আর কোনো ফোল্ডারে ঢুকবেন না। এইটার ভিতরে ক্লিক করলে এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো ফাইল শো করবে, প্রত্যেকটা ফাইলই আমাদের কাজ করতে হবে। তো যেহেতু এটাতে নাই, সেহেতু আমি এখান থেকে আপনাদের দেখানোর সুযোগ নেই। আচ্ছা, তো এই কাজটা আমি অন্য একটা দিয়ে দেখাচ্ছি। এটা আমি কেটে দিলাম। এই পাশে আরেকটা ওপেন করে রাখছিলাম, যেটা দিয়ে আপনাদের এ পর্যন্ত এক্সাম্পল দেওয়া হয়েছিল এলিট পেইন্ট নিয়ে, যে ওয়েবসাইটটার এসইওর কাজ আমি করছিলাম। মাঝখান থেকে 3 মাস, এই 3 মাস না, মোর দ্যান 6 মান্থ হবে। 6 মান্থ আমার সাথে তাদের কন্ট্রাক্ট ছিল না, যার কারণে এটা নিয়ে আমার কাজ করা হয় নাই।
তাদের আমি এসইওর কাজ করে দিয়েছিলাম, ওয়েব ডিজাইনের কাজ আমি করে দিয়েছি, দেওয়ার পরে তাদের সাথে আমার কন্ট্যাক্ট শেষ, তারপরে আমি আমার মতো ছিলাম, তারা তাদের মতো ছিল। রিসেন্টলি রানিং মাসের 1 তারিখ থেকে আমার সাথে আবার তাদের কন্ট্রাক্ট রিনিউ হয়েছে, দ্যাটস ওয়াই তাদের পাসওয়ার্ড আমার কাছে আছে, কারণ এটা নিয়ে আমি এখন কাজ শুরু করবো। এখনো কাজ শুরু করি নাই, বাট 1 তারিখ, এই রানিং মাসের 1 তারিখ আমাদের সাথে তার নতুন কন্ট্রাক্ট হচ্ছে নেক্সট 6 মান্থ, মানে 6 মাসের জন্য। এই 6 মাস আমাকে এখন তাদের আবার এটা নিয়ে আমার কাজ করতে হবে। তো সেই কারণেই আমি আপনাদের এই সুযোগ হয়েছে, তাদের পাসওয়ার্ডটা আমার কাছে আছে বলে, না হলে এটা দিয়ে আমি আপনাদের দেখাতে পারতাম না। তো এই যে elitepaint.com.bd ইউজার পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, আমি এটা লগ ইন করলাম। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, এখন শোনা যায়। স্যার এখন শুনতে পাচ্ছি। যে ডিসকানেক্ট হয়ে গেছিল আর কি। আচ্ছা, যাই হোক, তো এটা হলো আমি কন্ট্রোল প্যানেলে ঢুকলাম এলিট পেইন্টের। এটা হলো উইন্ডোজ সার্ভার। আমি আবার বলতেছি, আগেরটা ছিল লিনাক্স সার্ভার, এটা হলো উইন্ডোজ সার্ভার। গ্রাফিক্যাল ভিউটা দেখিয়ে আপনারা বুঝতেছেন নিশ্চয়ই, আর এটাই আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুটো দিয়ে আপনাদের এক্সাম্পল দিচ্ছিলাম। তো এই উইন্ডোজ সার্ভারে ওখানে ছিল, দেখেন এখানে কিন্তু ছিল কি, এই সার্ভারটাতে ছিল ফাইল ম্যানেজার, তাই না? এখানে ছিল কি, ফাইল ম্যানেজারে ঢুকে কাজ করছি। আর উইন্ডোজ সার্ভারে আমরা ফাইল ম্যানেজার না, কিন্তু শুধু ফাইলস আছে। দেখুন, শুধু ডিফারেন্স এটাই যে ম্যানেজার এখানে লেখা নেই। এভাবেই আপনাদেরকে একটু চিন্তা করতে হবে। ওখানে ছিল ডেটাবেস অন্যভাবে, এখানে লেখা ছিল অন্যভাবে, বাট সবগুলা মডিউল এখানে আছে। মানে এটার ভিতরে যেসব মডিউল আছে সব মডিউল আপনার এটার ভিতরেও আছে, শুধু গ্রাফিক্যাল এবং নামটা একটু ডিফারেন্ট। কারণ আগেরটা ছিল ফাইল ম্যানেজার আর এটা হলো ফাইলস। তাহলে আমি ফাইলসে ঢুকলাম। ফাইলসের ভিতরে ঢোকার পরে আগেরটা কি ছিল, public.html। কোথায়? লিনাক্সের জন্য ছিল public.html, আর পাবলিক আন্ডারস্কোর html। আর উইন্ডোজের ক্ষেত্রে হবে http docs। এই দুইটা মুখস্থ করে ফেলতে হবে। কি, লিনাক্সের ক্ষেত্রে হচ্ছে পাবলিক আন্ডারস্কোর html, আর উইন্ডোজের ক্ষেত্রে হলো http docs। এই যে http docs দেখেন, এদিকেও আছে এদিকেও আছে, এখান থেকে ঢুকতে পারবেন, চাইলে এখান থেকেও ঢুকতে পারবেন। তাহলে আমার মূলত ওখানে কাজ করতে হবে কোথায়, এই এখানে পাবলিক আন্ডারস্কোর html, অথবা এখানে, এই দুটো একই জিনিস। আমি এখানে ক্লিক করলে যা আসবে, এখানে ক্লিক করলেও তা আসবে। এটাতে ক্লিক করলেও যা আসবে, এটাতে ক্লিক করলেও তা আসবে। ঠিক এখানেও তেমনি, এখানে ক্লিক করলেও যা আসবে, এখানে ক্লিক করলে তাই আসবে, একই জিনিস। তাহলে আমার ওখানে হলো পাবলিক আন্ডারস্কোর html, এখানে হলো http docs। তাহলে আমি http docs এ ঢুকলাম। আচ্ছা, http docs এ ঢোকার পরে দেখেন আগেরটাতে কিছু ছিল না। এখানে ঢুকি আমি। আগেরটাতে ওয়েবসাইটে কোনো কন্টেন্ট ছিল না, এই জন্য ব্ল্যাঙ্ক দেখাইছে। আর এখানে অনেক কিছু কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন অনেক কিছু দেখাচ্ছে এখানে। তার মানে এই এলিট পেইন্টের ওয়েবসাইটের ভিতরে যত কন্টেন্ট আছে, এলিট পেইন্টের ভিতরে যত কন্টেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলাই কিন্তু এখন এই জায়গাটাতে সারিবদ্ধভাবে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমাদের আসলে মূলত এখানে কাজটা কি করতে হবে? আমাদের এখানে কাজটা করতে হবে, অন পেজ অপটিমাইজেশনের কাজটা কি? অন পেজ অপটিমাইজেশনের কাজ হলো যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড কম্পিটিশন অ্যানালাইসিস করছি। এখন যদি আপনাকে এলিট পেইন্ট নিয়ে আপনাদেরকে বলা হয় যে এলিট পেইন্ট দিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, 50টা কিওয়ার্ড লিস্ট করবেন, বের করবেন, সেটার আবার কম্পিটিশন অ্যানালাইসিস করে সর্ট আউট করে আপনার দেখা গেল যে 30টা কিওয়ার্ড আপনি ফাইনাল করলেন, যেই 30টা কিওয়ার্ড নিয়ে আমরা এলিট পেইন্টে কাজ করব। তো সেই 30টা কিওয়ার্ড নিশ্চয়ই আপনার একটা এক্সেল শিটে আপনার নোট করা থাকবে। আচ্ছা, তাহলে কিওয়ার্ড আপনারা নোট করে রাখবেন। নোট করার পরে আমার কন্ট্রোল প্যানেল এসে যখন আমরা অন পেজ অপটিমাইজেশন শুরু করব, তখন মূলত আমাদের এই জায়গাতে সেই কিওয়ার্ডগুলো আমাদের কাজ করতে হবে।
তো কি কাজ করব আমরা এখানে? এই যে এলিট পেইন্টে আসেন, প্রথম যে কাজটা করতে হয় সেই কাজটাকে বলা হয় যে মেটা টাইটেল সেট করতে হয়। আমি যদি গুগলে সার্চ দিই, ফর এক্সাম্পল বেস্ট পেন কোম্পানি ইন বাংলাদেশ দিয়ে সার্চ দিই, বেস্ট পেন কোম্পানি সার্চ দিলে দেখুন এখানে আমাদেরটা দ্বিতীয় স্থানে শো করতেছে। এখানে মেটা টাইটেল কোনটা তাহলে? এটা থিওরিটিক্যাল ক্লাসে আপনাদের শেখানো হয়েছে। আর এটা হলো আপনার ইউআরএল, আর এটা হলো ডেসক্রিপশনস। তো এখন এই তিনটা জায়গায় আমাদেরকে কাজ করতে হবে, তিনটা জায়গায়, এটা এটা এটা। আর এটা তো করাই আছে, এটা আর কিছু করার নাই, এটা আমাদের ইউআরএল যেটা আছে সেটাই মূলত। এইটা টাইটেল এবং এই জায়গাটাতে আমরা কাজ করব। দেখেন মজার ব্যাপারটা হলো যে আমরা এই জায়গাটাতে অলরেডি আমরা মেটা টাইটেল হিসেবে বেস্ট পেন কোম্পানি বাংলাদেশ ইউজ করছি, তারপরেও এখানে কেন আসে নাই? এটা একটা কোশ্চেন আপনাদের একটু পরে রেইজ হবে, তো আমি দেখাচ্ছি সেটা কেন হয় না। এখন আমার বিষয়টা হলো যে এলিট পেইন্টের তো একটা পেজ না, অনেকগুলো পেজ, অনেক কন্টেন্ট। এই দেখুন এগুলোর ভিতরে অনেক পেজ আছে, এগুলোর ভিতরে অনেক পেজ আছে। আমাদের কিন্তু অন পেজ অপটিমাইজেশন সবগুলো পেজেই কাজ করতে হবে, নট এ সিঙ্গেল পেজ যে একটা পেজে করলাম শেষ, তা কিন্তু না। একটা ওয়েবসাইটের যতগুলো পেজ থাকবে, যত কন্টেন্ট থাকবে, যতগুলো লিঙ্ক থাকবে, সবগুলো লিঙ্কই আমাদের অন পেজ করতে পারলে ভালো। আর যদি না করতে পারেন সেক্ষেত্রে ওই অনুযায়ী রেজাল্ট পাবেন। তো যদি করা যায় তাহলে তো অনেকই ভালো, আর যদি না করা যায় সেক্ষেত্রে আস্তে আস্তে হলেও সময় নিয়ে এটা করতে হবে। তো এখন প্রথম যে কাজটা করতে হবে অন পেজ অপটিমাইজেশন, সেটা হলো যে এক একটা ওয়েবসাইটের ফার্স্ট পেজ থাকে। ফার্স্ট পেজ মানে কি? হোম পেজ। তো হোম পেজটা হলো যে আপনার মেইন পেজ, যেটা গুগলে দেখেন এখানে শো করতেছে। আপনাদের কম্পিটিশন অ্যানালাইসিসে আমি আপনাদেরকে শিখাইছিলাম যে রুট ডোমেইন নামে একটা কথা ছিল ওখানে, যে আপনার ওয়েবসাইটটা কি র্যাঙ্ক হয়েছে, কি রুট ডোমেইন র্যাঙ্ক হয়েছে না সাপোর্টিং কোনো লিঙ্ক র্যাঙ্ক হয়েছে। এটা দিয়ে কি বোঝা যায় বলেন তো, একটু আপনার অ্যান্সার দেন তো, ওইটা ওই অনুযায়ী কম্পিটিশন অ্যানালাইসিসে যা শিখছেন সেখান থেকে। এটা রুট ডোমেইন। কিওয়ার্ড ইউজ করে স্যার তার মেন পেজটাকে স্যার র‍্যাঙ্ক করে ফেলছে। হ্যাঁ, এই কিওয়ার্ড ইউজ করে তাহলে কি হয়েছে, আপনার এলিট পেইন্টের রুট ডোমেইন কিন্তু র্যাঙ্ক হয়েছে, তাই না? ওকে, তাহলে এই রুট ডোমেইনটা হলো আমাদের মেইন হোম পেজ। রুট ডোমেইনটাই হলো আমাদের হোম পেজ। আর হোম পেজটাকে আমরা ওয়েবসাইটের ভাষায় বলি ইন্ডেক্স পেজ। কি পেজ? ইন্ডেক্স পেজ। মনে রাখবেন, রুট ডোমেইনটাকে বা মেইন পেজটাকে আমরা ওয়েবের ভাষায় বলি ইন্ডেক্স পেজ। তো এই কাজটা আমরা করছি এখানে বেসিক্যালি আপনার, সেটার জন্য আমাকে ইন্ডেক্স পেজটা এখান থেকে খুঁজে বের করতে হবে। এই যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর মধ্যে আমরা কোনো একটা জায়গায় দেখবো ইন্ডেক্স নামে একটা জিনিস আছে। দেখেন আপনারা, খুঁজি আমি আস্তে আস্তে। এই যে দেখুন আছে, তার মানে এই ফাইলটাই হলো আমার এই হোম পেজের ডিজাইনটা। আমরা যে www.elitpaint.com দিয়ে যখন সার্চ দিই, যে ডিজাইনটা শো করে, সেই শো করার পিছনে যা কিছু এখানে আছে সেটা ডিপেন্ড করে মূলত এই ফাইলটার উপরে। এটাই হলো আমার হোম পেজ বা হোম ইন্ডেক্স, এই যে index.php। আর পিএইচপি কেন আসলে এখানে .php? বিকজ অফ এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে পিএইচপি দিয়ে, পিএইচপি ল্যাঙ্গুয়েজে করা, সেহেতু এটা পিএইচপি শো করতেছে। তো আমরা এই ফাইলটা এখন আমরা ওপেন করব। এই ফাইলটা ওপেন করতে হলে আমার ডান দিকে আসতে হবে, এখানে এসে এই যে এডিট ইন কোড এডিটর নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে দেখবেন যেটা ওপেন হচ্ছে।
স্যার ডোমেন হোস্টিং স্যার কেনার পরে স্যার নিজেকে স্যার ওয়েব ডিজাইন করা সম্ভব? ডিজাইন শিখতে হয় আর কি। যারা সিপিএ করতেছেন তারা ওই না ডিজাইন জানি স্যার, ডিজাইন জানি স্যার, ওয়েব ডিজাইন কিছুটা জানি স্যার, আপনাদের ইস্যুকন থেকে করেছিলাম। তো এটাকে আমি নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবো নাকি হাই থটের ব্যাপার লাগবে, পিএসপি লাগবে বা এরকম? HTML দিয়েও করা যায়। HTML করা যায়, কষ্ট হয় আর কি। আচ্ছা, তো এটা এডিট করার পরে দেখুন এটা এখন একটু ওয়েট হচ্ছে, মানে লোডিং হচ্ছে, সব কোডিং গুলো এখন এখানে শো করবে। দেখেন এই হলো কোডিং ল্যাঙ্গুয়েজ, মানে ওয়েবসাইটের কোডিং। কিচ্ছু বুঝবেন না, হ্যাঁ কিচ্ছু বুঝবেন না, কিছুই বোঝা যাবে না, যে কোয়েরি ফেরি অনেক কিছু আছে। এখানে কিচ্ছু আপনারা বুঝবেন না। আপনার কাছে মনে হবে যে এটা বিদেশি কোনো ভাষা। হ্যাঁ, যারা ওয়েব ডিজাইন জানেন না তাদের জন্য এটা অনেক কিছুই টাফ, কিছুই বোঝার কোনো উপায় নেই। এবং যারা ওয়েব ডিজাইন করে তারাও সহজে বুঝবেন, এটা অ্যানালাইসিস করার পর 2-4 দিন ঘাটাঘাটির পর এটা আগামাথা ধরতে পারবে। তাছাড়া হুক করি গিয়ে ঢুকে ভালো একজন ওয়েব ডেভেলপার ঢুকেও এটার আগামাথা বের করতে তার দুই দিন লাগে। কিছুই বোঝা যাবে না। যেহেতু যে কোডিং করছে আরেকজন কোডিং এর, একজনের কোডিং আরেকজনের ধরতে একটু সময় লাগে, অ্যাটলিস্ট 1-2 দিন স্টাডি করার পর সে ধরে ফেলতে পারে যে এটা কোন জায়গায় কোন জিনিসটা ইউজ করা হয়েছে। পিএসপি থেকে মানে কপি করে মারিয়ে দেওয়া আছে। পিএসপি যায়, যে যায়। আছে ডাব্লিউ3 স্কুল থেকে। আচ্ছা, তো এখন এখানে আমাদের যে কাজটা, তাহলে আমরা যেহেতু কিছুই জানি না ওয়েব ডিজাইনে, তাহলে আমরা করবোটা কি? এখানে করবো শুধু 2-3টা কাজ, আর কোনো কাজ আমাদের এখানে করার দরকার নেই।